আমি চাই আমার কাজে যাতে কেউ বাধা না দেয়, স্বয়ং আপনিও না। আজ আমি আমার জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব, তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একা করব। কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না। আচ্ছা, তাহলে তাই হবে। তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর শোনো, তোমাদের বলছি, তোমাদেরকে আজ কিভাবে মারবে আমি জানি না, তবে বেঁচে থাকলে আমি দেখতে আসবো। আর হ্যাঁ, আহনাফ চৌধুরী, আপনার কোনো চিন্তা নেই। আপনি যাকে মেয়ের জামাই বানাতে চাচ্ছেন, সে বড় বড় মাফিয়াকে নিমেষে মাটিতে দাফন করে দিয়েছে। আমাদের রাও এজেন্টের গর্ভ নিলয় আহমেদ। আর আমি আমি আসছি। কথাগুলো বলে মাহবুব সাহেব চলে যায়। নিলয়ের এমন ভয়ঙ্কর পরিচয় পেয়েছে রাজ, আকাশ সাহেব, এহনাফ চৌধুরী, মায়া সহ সবাই বেশ চমকে আছে। এতক্ষণে আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই। এখানে মনে হচ্ছে নিলয়ের কাছে রাজ কিছুই না। তাদের সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ শুনতে পায়। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তাই তো পিপিলিকার ডানে ঝাপটিয়ে আকাশে ওড়ে, আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে। ওই তারা সবাই তাকিয়ে দেখে নিলয় গাড়িতে হেলান দিয়ে সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে, আর এক লাইনগুলো উচ্চারণ করছে। সারা শরীরে রক্তে মাখা, রক্তের ফোঁটা চুল দিয়ে আছড়ে পড়ছে। এ যেন এক ভয়ঙ্কর মানব। তখন নিলয় রাজের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতটা মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে আওয়াজ করে ওঠে, ভুম। নিলয়ের মুখের আওয়াজের সাথে সাথে ক্যাম্পাসের বাহিরে জঙ্গলের দিকে একটা বিকট শব্দ হয়। তারা সেদিকে তাকিয়ে আবার ভয়ঙ্করভাবে নিলয়ের দিকে তাকায়, কারণ ক্যাম্পাসের পেছনে পুরনো বাড়িটা ব্লাস্ট হয়ে গেছে। আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। রাজের মাথা চক্কর দিতে শুরু করে, চিল্লিয়ে বলতে থাকে, আমার এতদিনের সবকিছু নষ্ট হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, আমার সব শেষ। রাজ কথাগুলো বলে প্রায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করে। তখনই নিলয় সিগারেটে জোরে একটা টান দিয়ে বলতে শুরু করে, পুরনো বাড়িতে তোর যাবতীয় কালো জিনিস আছে, সেখানেই সব কিছুর আঞ্জাম দিতি। ড্রাগস, গাঁজা, মেয়ে পাচার সহ যাবতীয় কাজ সেখানে করতি। দেখ, তোর সব কিছুই আজ ধ্বংস। তুই এখন রাস্তার ফকির। কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। হা হা হা। নিলয়ের কথাগুলো রাজের কাছে কাটার মতো লাগে, তাই সে চিল্লিয়ে বলে ওঠে, তোকে আজ আমি জ্যান্ত কবর দেবো। তুই আমার এতদিনের সব কিছু নষ্ট করে দিয়েছিস, তোর রক্ত দিয়ে গোসল করব। কথাগুলো বলে রাজ আর লোকদের ডাকে নিলয়কে মারার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিলয়ের মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া হলো না। সে মনের সুখে সিগারেট টেনে যাচ্ছে। লোকগুলো যখন সামনাসামনি আসে, তখন নিলয় তাদের হাতকে পিস্তলের ন্যায় ধরে যার যার দিকে ইশারা করছে। সেই মাটিতে লুটিয়ে পড়ছে। এক এক করে সবার নিথর দেহ মাটিতে পড়ে যায়, কপাল বেয়ে রক্ত পড়ছে। রাজ ভয় পেয়ে যায়, তার সবগুলো লোককে কে মারলো। রাজ একটু সামনে এগিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে দেখে কপাল থেকে গরম বুলেটের ধোঁয়া ভেসে আসছে। তার মানে স্নাইপার দিয়ে অ্যাটাক করেছে। এদিকে নিলয় উচ্চ সুরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তোর মতো মাছিকে মারতে আমার 1 সেকেন্ড লাগবে না, তাই না লাফিয়ে বাচ্চাদের মতো চুপ করে বসে পড়। এতক্ষণ আকাশ সাহেবের চুপ করেছিল, কিন্তু তখন একটু সাহস নিয়ে নিলয়কে বলে, বাবা, তুমি আমাদের পেছনে পড়ে আছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদেরকে কেন মারবে? আকাশ সাহেবের কথায় নিলয় হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তুই থেকে বাবা হয়ে গেলাম আর তোরা কিছু করিসনি, তাই না? আজকে তোদের নিজের হাতে কুপিয়ে মারবো। আচ্ছা, আমি কে তোদের বলেই দিই। একটা গল্প শোনাই। আয়ান মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছিস নিশ্চয়ই। সেইখানের চেয়ারম্যান ছিল আয়ান মাহমুদ, যে ছিল খুবই উদার মনের মানুষ। সবসময় গরিবদের পাশে থাকতেন। কিন্তু ওনার স্ত্রী যখন সন্তান সম্ভবত ছিল, ডেলিভারির সময় সন্তান বেঁচে যায়, কিন্তু ওনার স্ত্রী মারা যায়। তখন থেকে উনি ওনার আগত ছেলেকে চোখে চোখে রাখে। উনি সবসময়
মনে করতেন ওনার স্ত্রীর শেষ স্মৃতি ওনার ছেলে। ভালোই চলছিল দিন, কিন্তু একদিন দুজন লোক আসে আয়ান মাহমুদের কাছে। এসে বলে ওনার স্ত্রীর দূরসম্পর্কে আত্মীয় হয়, কাজকর্ম নেই, তাই কাজকর্মের সন্ধানে আসছে। তখন আয়ান মাহমুদের দয়া হয়, নিজের অফিসেই রেখে দেন দুজনকে। কিন্তু কথায় আছে না, লোভ কখনো মানুষের পিছু ছাড়ে না। ওই দুজনের মনেও লোভ বাসা বাঁধে। তারা চিন্তা করে কিভাবে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আয়ান মাহমুদ দুজন লোকে খুবই বিশ্বাস করত, আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা দুজন সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় এবং আয়ান মাহমুদ আর ওনার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এই কষ্টটা আয়ান মাহমুদ নিতে পারেনি, চলে যায় ওনার আপন ভাইয়ের বাসায়। সেখানে ওনার ভাইকে সবকিছু বলে। তখন সে বলে, ভাইজান ভাইজান দুনিয়াটাই এমন, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো উপায় বের করবই। এভাবে তোর সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারে না, তুমি কোনো চিন্তা করো না, ভাতিজাকে নিয়ে রেস্ট করো। তোদের এইভাবে কিছুদিন যাওয়ার পর আয়ান মাহমুদ আর এই টেনশন নিতে পারেনি, প্রেসারে স্ট্রোক করে। উনি না ফেরার দেশে চলে যায়, কিন্তু রেখে যায় ওনার ছেলেকে ভাইয়ের বাড়ি। আস্তে আস্তে ছেলেটা সেখানে বড় হতে থাকে, কিন্তু পরের ছেলেকে কে বা এতদিন পালবে? চাচা আদর স্নেহ করলেও চাচি সহ্য করতে পারত না, দিনের পর দিন অত্যাচার করত। যখনই চাচি ছেলেটাকে মারত, তখনই ছেলেটার চোখে অগ্নি দাউ দাউ করে জ্বলত। কারণ ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র ওই দুজন লোক দায়ী। ওই লোক দুইটার জন্য আজ সে বাবাহারা। প্রতিদিন ছেলেটা ওই লোকদের মনে রাখত, একটা মুহূর্তের জন্যও ভুলার চেষ্টা করেনি। মনে করতো আর নিজের মাঝে হিংস্রতা পুষে রাখত। তা তোরা জানিস সেই ছেলেটাকে আর লোক দুজনই বা কে? কথাগুলো ক্যাম্পাসে এই সময় মনোযোগ দিয়ে শুনছিল। রাজ আর মায়া বেশি মনোযোগ দিয়ে শুনছিল। আহনাব চৌধুরী আর আকাশ সাহেবও চমকে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তখন নিলয় আবার বলতে শুরু করে, সেই বিজনেসম্যান আয়ান মাহমুদের ছেলে আমি, নিলয় মাহমুদ। আর যেই দুজন আমার বাবাকে খুন করেছে তারা হচ্ছে আকাশ খান আর আহনাব চৌধুরী। আজ যে তাদের এত এত সম্পত্তি, এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ। তাদের জন্যই আজ আমার বাবাকে আমি হারিয়েছি। আর হ্যাঁ রাজ, তুই নিজেকে সব থেকে বড় মাফিয়া বলে দাবি করিস, তাই না? কিন্তু তোর উপরেও একজন মাফিয়া আছে। আচ্ছা, তুই কি মাফিয়া কিং ডেভিলের নাম শুনেছিস? আচ্ছা, হ্যাঁ, মাফিয়াদের মাঝে একজন বড় মাফিয়া হলো মাফিয়া ডেভিল। সে সব খারাপ কাজের সাথে জড়িত। আমরা যারা খারাপ কাজ করি তাকে পার্সেন্ট দিয়ে করি। তুই কি জানিস সে মাফিয়াকে? হয়তো জানিস না, তাহলে শোন। এই যে আহনাব চৌধুরীকে দেখতে পাচ্ছিস, সেই হলো মাফিয়া কিং ডেভিল। হা 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 হা। নিলয়ের কথায় সবাই চমকে আহনাব চৌধুরীর দিকে তাকায়। সে মাথায় কিছুটা নিচু করে আসছে। এতক্ষণে মায়াও তার আব্বুর দিকে তাকায়। নিলয় আবার বলতে শুরু করে, রহস্য এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছে থাকে। সবাই রহস্যময়ভাবে চলতে ভালোবাসে, কিন্তু আমি নিলয় সমস্ত রহস্যকে খুলে ফেলতে ভালোবাসি। মানুষের জীবন কতই না রহস্য দিয়ে ঘেরা। আজ আমি সমস্ত রহস্যকে ভেঙে দিয়ে সত্যকে তুলে ধরব। সবাই আজ দেখবে আর চমকে উঠবে। হয়তো সামনে যা হবে তার জন্য অনেকের সম্পর্কের মাঝে আঘাত হানা হবে, তবে তাই হোক, আজ নিলয় বলবে সবকিছুর অবসান ঘটাবে। হা হা হা। নিলয় পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরার। তখন আহনাব চৌধুরী বলে, তুই কিভাবে জানতে পারলি? আমার বিষয়ে শুধু একজন জানে, সে হলো আহনাব চৌধুরী, আজ আমি বলবো আর আপনারা শুনবেন। আচ্ছা রাজ, তোকে একটা প্রশ্ন করি, খেয়াল করে শোন। তোকে কোনোদিন কি আকাশ সাহেব বাসায় থাকতে দিয়েছে? না, আমি হোস্টেলে থেকেছি, বাসায় যাইনি কখনো। যখন দরকার হয়েছে তখন আব্বু এসেই দেখা করে গিয়েছে। রাজ, তোকে যদি আমি বলি আকাশ সাহেব তোর আব্বুই না, তাহলে কি বিশ্বাস করবি? আচ্ছা তুই বল, তোকে সবসময় খারাপ কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে, সবসময় প্রয়োজনে রেখেছে, আর রকিকে সবসময় নিজের পাশে রেখেছে, সব আবদার পূরণ করেছে, আর তোর কোনো আবদার পূরণ করেনি। রকিকে বানিয়েছে চোখের মণি, আর তোকে বানিয়েছে টাকার খনি।
তোর আব্বু আম্মুকে আকাশ সাহেব নিজের হাতে খুন করেছে। বিশ্বাস না হলে প্রমাণ দেই। রামু কাকা, এদিকে আসেন তো। নিলয়ের কথায় একজন মুরব্বী লোক ভিড় থেকে বেরিয়ে আসে। লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাজের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন লোকটা বলতে শুরু করে, বাবা, আমি তোমাদের বাড়ির ড্রাইভার ছিলাম। তোমার আব্বুর নাম আরমান শিকদার, আর আকাশ সাহেব নাকি ওনার বন্ধু ছিল। প্রায় সময় তোমাদের বাসায় আসতো। একদিন যখন আমি তোমাকে নিয়ে স্কুল থেকে আসি, সেদিন বাসায় গিয়ে দেখতে পাই আকাশ সাহেব তোমার আব্বু আম্মুকে খুন করেছে। পুরো বাড়ি রক্তে রঙিন। পাশেই তোমার আব্বু আম্মুর নিথর দেহ পড়েছিল। তোমাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি, কিন্তু ওরা আমার খোঁজ খবর নিয়ে আবার আমাকে ধরে ফেলে। আমি তাদের বুঝতে দেইনি আমি যে সব দেখেছি। পরে আকাশ সাহেব আমার কাছ থেকে তোমাকে নিয়ে আসে। তবুও আমি তোমার খোঁজ খবর নিতাম, কিন্তু তোমার সাথে কথা হয়ে উঠছিল না। তুমি আমাকে মাফ করে দিও বাবা। লোকটার কথাগুলো শুনে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যাকে নিজের বাবা মনে করে দিনের পর দিন তার জন্য খেটে খুঁটে নিজের জীবনকে নরকে পরিণত করেছে, সে মূলত তার বাবাই না, তাকে টাকার খনি হিসেবে ব্যবহার করেছে। রাজ আকাশ সাহেবের দিকে রক্তচক্ষু করে তাকিয়ে দৌড় দিয়ে কলারে টান দিতেই মাটিতে ফেলে দেয়। মুখের মাঝে লাগাতার পাঁচ মারতে লাগে। মুখ দিয়ে গল গল করে রক্ত প্রবাহিত হচ্ছে। তুই আমার আম্মুর খুনি, আর আমি কি না তোকে বড়লোক বানানোর জন্য নিজের জীবনটাকেই দিয়ে বসেছি। তোকে আজ আমি মেরেই ফেলবো। আহ রাজ, এত তারা কিসের? এখনো তো আসল কাহিনী রয়ে গেছে। একটু ধৈর্য ধরো, সব কিছু জানতে পারবি। কথাগুলো বলে নিলয় আস্তে আস্তে মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়ার গালে হাত দিয়ে বলতে শুরু করে, মায়া, তোমার অনেক সত্যি জানার আছে। হয়তো তুমি আমাকে বিশ্বাস নাও করতে পারো, কারণ তোমাকে এখন তোমার জীবনের চরম সত্যের দিকে এনে দাঁড় করাবো। সব কিছু তোমার উপর ছেড়ে দিব। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। মায়া, আহনাব তোমার আব্বু না। আহনাব তোমার আব্বু আম্মুকে মেরে তোমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করে। নিলয়, এতক্ষণ যা যা বলেছো সব মেনে নিয়েছি। আমার আব্বু মাফিয়া, আমার আব্বু তোমার আব্বুকে খুন করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে, আর এখন বলছো আমার আব্বুই না। এটা কিভাবে বিশ্বাস করব বলো? আর তোমার কাছে কি প্রমাণ আছে আমার আব্বু তোমার আব্বুকে মেরে সম্পত্তি হাতিয়ে নিয়েছে? প্রমাণ দিতে পারবে কি আমার আব্বু মাফিয়া ডেভিল? জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আমাকে এমন প্রশ্ন করবে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। আহনাব চৌধুরী কি তোমাকে তোমাদের বাড়ির পিছনে স্টোর রুমের দিকে যাওয়ার জন্য দিত? মায়া চিন্তায় পড়ে যায় কি উত্তর দেবে, কারণ আহনাব চৌধুরী মায়াকে ছোট থাকতেই স্টোর রুমের আশেপাশেও যেতে দেয়নি। মায়া নীলের দিকে তাকিয়ে উত্তর দেয়, না। কারণ কেন জানো মায়া? তোমার নিজের আব্বুকে আহনাব চৌধুরী স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। নিলয় কথাগুলো বলার সময় ক্যাম্পাসে আরো দুইটা গাড়ি প্রবেশ করে। প্রথম গাড়ি থেকে সাইফুল বের হয়ে আসে। সাইফুলকে পুলিশের পোশাকে দেখে সবাই অবাক, কারণ সবাই জানে সাইফুল এই ভার্সিটিতে পড়ে। মায়া, তিশা তারা সবাই অবাকভাবে তাকিয়ে আছে। সবার অবস্থা দেখে নির্ণয় বলে, সাইফুল ভার্সিটিতে ছদ্মবেশে ছিল। সে একজন পুলিশ অফিসার, আমাকে সাহায্য করার জন্যই আনা। আর সাইফুল আমার আগে থেকেই বন্ধু ছিল। তাদের কথার মাঝে সাইফুল গাড়ির দরজা খুলে দিতেই একজন আদি মানুষের কথা বেরিয়ে আসে। সবাই লোকটাকে দেখে কেমন আটকে ওঠে, কারণ লোকটার মুখ ভর্তি দাড়ি, চুলগুলো লম্বা লম্বা, একেবারে আদি মানুষ। সাইফুল লোকটাকে নিলয়ে মায়া তাদের সামনে এনে দাঁড় করে। লোকটা সামনে এসেই মাথায় নিচের দিকে করে রেখেছেন, কারণ তার মনে হচ্ছে সূর্যের আলোকে উনি ভয় পাচ্ছেন। অনেক বছর ধরে ঘরবন্দি থাকার ফলে যা হয়। মারুফ সাহেব, সামনের দিকে তাকিয়ে দেখুন, আপনার সেই ছোট্ট মায়া আজ কত বড় হয়ে গেছে। দেখেন, আপনার সামনে দাঁড়িয়ে আছে। নীলের কথায় লোকটা মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। চাহনির মাঝে মায়া ভরা। লোকটা আস্তে আস্তে মায়ের কাছে আসে। মায়াকে মা বলে ডেকেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিলয়, তোকে আমি আমার চামচা বানানোর জন্য সেদিন এনেছিলাম, কিন্তু তুই আমার সব কিছুই নষ্ট করে দিলি। তবে আমি জানতাম এমন কিছু হবেই, তাই আমিও প্রস্তুতি নিয়ে এসেছি। তোরা সবাই বের হয়ে আয়।
চৌধুরীর কথাগুলো ক্যাম্পাসের সব দিক ছেলে পেলে মুর ও ক্যাম্পাস ঘেরাও করে নেয়। তুমি আমাকে হ্যাঁ রে নিলয়, এতক্ষণ ঠিক বলছে। আমি তোর আব্বু নই, তোর আব্বু মারুফ সাহেব। আমি তোকে ছোট থাকতে বড় করি, কারণ মারুফের সব সম্পত্তি তোর নামে লেখা। আর তোকে যদি ছোট সময় মেরে ফেলতাম তাহলে সমস্ত সম্পত্তি সরকারের কাছে চলে যেত। তাই তোকে এতদিন আদর স্নেহ করে বড় করি। এই সামনে তোর জন্মদিনে তোর সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতাম, কিন্তু মাঝখান থেকে নিলয় সব নষ্ট করে দিল। আমি তো স্টোর রুমে তালা দিয়ে রেখেছি, তাহলে নিলয় মারুফকে কিভাবে পেল? আপিরা যতই পাপ করুক একটা সময় তারাও ফেসে যায়। সেম তুই আহনাব চৌধুরী। বেশ কিছুদিন আগে কি মনে করে তোদের বাড়ির পিছনে স্টোর রুমের দিকে যাই, আসার সময় কারো আর্তনাদ শুনে থমকে যাই। আরও কাছে গিয়ে জানতে পারি কোন মানুষের, তখন জানালা দিয়ে টপকে ভেতরে গিয়ে মারুফ সাহেবকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। একটু আশ্চর্য হই, কারণ একজন মানুষকে কিভাবে বেঁধে রাখলো ঘরের ভেতরে এতটা ভয়ঙ্কর। ক্ষণিকের জন্য মনে হলো এটা বাংলাদেশের আয়নাঘর। তারপর আস্তে আস্তে মারুফ সাহেবের কাছ থেকে সব কিছু জানতে পারি। আসলে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এটাই হলো তোর সাথে মিস্টার আহনাব চৌধুরী। বাহ, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে একটা কথা কি জানিস, তুই এখনো বাচ্চা রয়ে গেলি। তোর আব্বুর সমস্ত সম্পত্তি আমরা নেইনি, আর তোর আব্বুকেও আমরা মারিনি। আর তোর আব্বু স্ট্রোক করে মারা গেছে কে বলছে তোকে? তোর আব্বুকে খুন করা হয়েছে। তবে বলিনি আমি মাফিয়া কিং ডেভিল। আরে আমাকে আরেকজন মাফিয়া কিং ডেভিল বানিয়েছে। আমরা সবাই তার আন্ডারে কাজ করি। তাকে খুঁজতে যাস না, তাহলে তুই এমনিতেই মারা পড়বি। দূরে থাক তার থেকে, এতেই তোর মঙ্গল। চৌধুরী কথার মাঝে আকাশ সাহেব বলে ওঠে, আমরা তোমাদের সম্পত্তির কিছুটা নিয়েছি, এটা আমরা স্বীকার করি। তবে আমরা তোমার আব্বুর মৃত্যুতে শোকাহত, আর আমরা আমাদের ইচ্ছেতেই তোমার আব্বুর সাথে বেইমানি করিনি। তার জন্য আমাদের বড় অঙ্কের টাকা দেওয়া হয়। তোমার আব্বুর সমস্ত সম্পত্তি হলো তোমার। কথাটা বলার আগেই কোথা থেকে দুইটা বুলেট এসে আহনাব চৌধুরী ও আকাশ সাহেবের কপাল বরাবর লাগে। তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। নিলয় তাকে দেখে একটা মোবাইল সাইকেলে দুজন মুখোশধারী লোক গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। নিলয় পিস্তলটা হাতে নিয়ে গুলি করতে যাবে, এমন সময় রাজ নিলয়কে বলে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। নিলয় মাটিতে মুখ থুবড়ে পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ একটা গুলি এসে নিলয়ের সাথে শরীর ভেদ করে দিত। কিন্তু রাজ নিলয়কে ধাক্কা দিয়ে ফেলে নিজেই গুলির শিকার হয়। রাজের কাঁধ বরাবর একটা গুলি এসে লাগে। নিলয় মাটি থেকে দৌড়ে রাজকে এসে ধরে। নিলয়ের চোখে আতঙ্ক, কারণ আজ রাজ না থাকলে রাজের জায়গায় সে থাকতো। আমি না তোর শত্রু, তাহলে বাঁচালি কেন? আমি মরলে তো তোর ভালো হতো। তোর জায়গায় তুই থাকতি, কেউ বাধা দেওয়ার থাকতো না। নিলয়, আমি অনেক খারাপ কাজ করেছি রে। তবে জানিস, সব সময় চিন্তা করেছি আমার ফ্যামিলিকে ভালো রাখার। আমি সব সময় আলাদা থেকেছি সবার আড়ালে। সেই ছোট্ট সময় থেকে আকাশ আমাকে আড়ালে রেখেছে, আমাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তাদের জন্য কি না করেছি। আর আজ সত্য জানলাম, আকাশ সাহেব আমার আব্বুই না, আর আমি তাদের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। আমি আর খারাপ হতে চাই না। নিলয়, আমাকে একটা সুযোগ দে তোর আব্বুর খুনিকে ধরার জন্য। আমিও তোর সাথে থাকবো। একটাবার সুযোগ দে ভাই। রাজের কথায় নিলয়ের চোখে পানি চলে আসে, কারণ নিলয় রাজের চোখে কান্না করুণা দেখতে পাচ্ছে। আজ রাজ সত্যিই আহত। যাকে নিজে সব মনে করেছে সে তাকেই ব্যবহার করেছে। নিলয় রাজকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি, টান দিয়ে বুকের মাঝে নিয়ে নেয়। রাজ, আজ থেকে তোকে আমি আমার ভাইয়ের জায়গা দিলাম। আশা করি তুই আমার ভরসা নষ্ট করবি না। আমি খারাপ হতে পারি, তবে ওয়াদা নষ্ট করিনি। আমি কথা দিলাম তোর ভরসা নষ্ট করব না। নিলয় রাজকে ছেড়ে দিয়ে সাইফুলকে বলে রাজকে হাসপাতালে নিয়ে যেতে, আর বাকি গার্ডদের বলে চলে যেতে। সাইফুল নিলয়কে কিছু বলতে যাবে, বলেনি, কারণ নিলয় সাইফুলকে ইশারা করে চলে যেতে বলেছে। সাইফুল মায়ার আব্বুকে
রাজকে বাকিদের নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এখন ক্যাম্পাস পুরো ফাঁকা, গোলাগুলির জন্য ক্যাম্পাসে সবাই পালিয়েছে। নিলয় আস্তে আস্তে উঠে সামনে থাকা রমণীর কাছে যায়, হাঁটু ভাঁজ করে বলতে শুরু করে, ছোট সময় থেকে অবহেলা নামক মহামারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। ভালোবাসা নামক কোনো কিছুই পাইনি। মায়া জানো, আমি ভালোবাসার কাঙাল। আমার একটু ভালোবাসা দরকার। ছোট সময় আম্মুকে পাইনি। জানো মায়া, আব্বু আমাকে অনেক আদর স্নেহ করত, চোখের সামনে থেকে কখনো আড়াল করেনি। সেই আব্বুকে ওরা মেরে ফেললো। মায়া, আমি কিছুই করতে পারিনি। তখন থেকেই ভালোবাসা নামক মায়াটাকে বড্ড মিস করতে শুরু করি। চাচির কাছে গিয়েছিলাম মায়ের ভালোবাসার দাবি নিয়ে, কিন্তু চাচি আমাকে অনাথ অলক্ষী বলে ধুর করে তাড়িয়ে দিত। মায়া, আমি না ভালোবাসার কাঙাল? আমাকে কি একটু ভালোবাসা দিবে? কথা দিচ্ছি আজন্ম তোমাকে ভালোবেসে পার করে দিব। সেই ট্রেনে দেখেই তোমার জন্য আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। তার নাম হয়তো আমি দিতে পারবো না, তবে মায়া, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হবে কি আমার ভালোবাসার সঙ্গিনী? এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।